ওয়ার্ল্ড মেডিটেশন ডে একেবারে সামনে চলে এসেছে। মেডিটেশন এখন সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মানসিক চাপ কমানোর, উৎপাদনশীলতা বাড়ানোর আর মানসিক সুস্থতা অর্জনের একটা উপায় হিসাবে। তো আজকের তরুণ প্রজন্মের মধ্যে যেসব আধুনিক ধ্যান চর্চাকারী দেখা যাচ্ছে, তারা কিভাবে এই বিষয়টিকে গ্রহণ করছে? শ্বাস নাও, শ্বাস ছাড়ো, পেট ভেতরে পেট বাইরে, এটা মেডিটেশন না। জীবনের ছোটখাটো জিনিসগুলোকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। কিভাবে খেতে হবে, কোথায় পা ফেলতে হবে, কোন রঙের জামা পরতে হবে, এসব নিয়ে এত চিন্তা। এমনকি পশুরাও শ্বাস নিতে শেখে না, কিন্তু আমাদের এখন শ্বাস নেওয়াও শেখানো হচ্ছে। এসব কি চলছে? আমরা দেখি যে আজকাল মাইন্ডফুলনেস আর হার্টফুলনেস খুব ক্যাজুয়ালি ব্যবহার করা হয়। হাঁটা বা জীবনের উপর ফোকাস করো না। হাঁটাও হবে, হজমও হবে। ধরো, তুমি যদি তোমার হজম নিয়েও সচেতন হও, কিন্তু শ্বাস নেওয়ার সময় তোমাকে সচেতন থাকতে বলা হয়। শ্বাসে এমন কি সমস্যা আছে? ধ্যান আসলে আর কিছু নয়, শুধু নমস্কার স্যার, আমার আজকে প্রশ্ন হলো মেডিটেশন ডে নিয়ে। সামনেই ওয়ার্ল্ড মেডিটেশন, আর আমরা দেখছি যে এই উপলক্ষে ধ্যানকে বিশ্বব্যাপী প্রচার করা হচ্ছে মানসিক চাপ উৎপাদনশীলতা বাড়ানো এবং মানসিক সুস্থতার একটি উপায় হিসেবে। তো আমার প্রশ্ন হলো, আধুনিক যুগের যারা ধ্যান চর্চা করছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যাদের দেখা যাচ্ছে, তারা কিভাবে শুধু নিজেকে শান্ত রাখার একটা কৌশল হিসেবে ধ্যান ব্যবহারের সীমা ছাড়িয়ে যেতে পারে, যেখানে মাইন্ডফুলনেস আর হার্টফুলনেসের মতো শব্দগুলো খুব হালকাভাবে ব্যবহার করা হচ্ছে। মিথ্যাকে সত্যে পরিণত করা যায় না। মিথ্যেটাকে শুধু মিথ্যে হিসেবেই দেখা যায়। মিথ্যাকে মিথ্যা হিসেবেই দেখো এবং ড্রপ করে দাও। তুমি এখন এটা সত্য বলে চালাতে পারো না। মেডিটেশন মানে কিছু না, কিন্তু পর্যবেক্ষণ। ধ্যানের আসল নগ্ন সত্য। যা আছে তার সামনে নগ্ন আর সৎ থাকা, এটাই মেডিটেশন। কোনো প্রতিরক্ষা, যুক্তি, বর্ম বা ক্ষমা ছাড়াই নগ্ন সত্যের সামনে দাঁড়াও, এটাই মেডিটেশন। শ্বাস নাও, শ্বাস ছাড়ো, পেট ভেতরে পেট বাইরে, এগুলো মেডিটেশন নয়। আর স্যার, ঠিক সেই সম্পর্কেই আমরা দেখি যে আজকাল মাইন্ডফুলনেস আর হার্টফুলনেস খুবই হালকাভাবে ব্যবহার করা হয়। মানে, বুঝতেই পারছেন। আমি এখন গার্ডফুলনেসের চেষ্টা করছি। জানো, ওই গরিব পেটটা কেমন অনুভব করছে, সেটা নিয়ে একটু ভাবা যায় না? ব্রিনফুলনেস, হার্টফুলনেস। ভিতরের কাজ মানে নিজেকে খালি করে ফেলা। এটা এই রকম বা সেই রকম পূর্ণতার ব্যাপার নয়। তোমার মধ্যে তো আগে থেকেই বাজে জিনিস ভর্তি, আর কি দিয়ে নিজেকে ভরতে চাও? মূল কথা হলো নেতি নেতি, তুমি ইতিমধ্যেই পরিপূর্ণে। উপচে পড়ছ, তুমি ভরে উপচে পড়ছ, একেবারেই ভরে গেছ। এখন ওগুলো খালি করে দাও। এটাই প্রকৃত জ্ঞান, এই পূর্ণতা, সেই পূর্ণতা নয়। তুমি বলো তুমি সচেতন থাকবে, কিন্তু কিসের প্রতি সচেতন? তোমার সব বাজে কথাবার্তার প্রতি। মানে তুমি সেগুলোর উপর আরো বেশি মনোযোগ দেবে। আমি এটা ভুলবো না। একবার পন্ডিচেরিতে আমি একটা মহিলাকে দেখেছিলাম, খুবই অদ্ভুত ভঙ্গিতে হাঁটছিলেন। ও এক পা ফেলতো, আর তারপর দাঁড়িয়ে থাকতো, তারপর আর এক পা ফেলতো, আর আবার দাঁড়িয়ে থাকতো। এইভাবে চলছিল। আমি জিজ্ঞেস করলাম, তখন আমাকে বলা হলো যে ও মনোযোগ সহকারে হাঁটছে। আমি বললাম, ও তো পাগল হয়ে যাবে, এটা তো মানসিক সমস্যা। তারা বলল, না না, এটা মনোযোগপূর্ণ হাঁটা। তোমার সঙ্গে যা কিছু ঘটছে তার প্রতি পুরোপুরি সচেতন থাকতে হবে। তোমাকে সচেতন থাকতে হবে।
তুমি যা কিছু জানো, যা কিছু তুমি খাও, সেটা সব কিছু নয়। জীবাণুর প্রতিটা নড়াচড়া যেন তুমি বুঝে শুনে করো, যেন তুমি আরো সচেতনভাবে খাওয়াটা বুঝতে পারো। এটা আসলে আসল জিনিস হওয়ার ব্যাপার। মানে সত্যি এতটাই ডুবে থাকা যে তুমি প্র্যাকটিক্যাল প্রক্রিয়াগুলোকে তাদের নিজস্ব জায়গায় ছেড়ে দাও। তুমি সেখানে হস্তক্ষেপ করো না। তোমার সচেতন থাকার দরকার পড়ে না। তোমাকে শুধু বলতে হবে, আর তা আপনি প্রকৃতি পড়াই। তোমাকে বলতে হবে, হাঁটা এমন কিছু নয় যাতে আমি মনোযোগ দেব। হাঁটা নিজের থেকেই হবে। আমার কাজ হলো নিজেকে সত্যের কাছে সমর্পণ করা। হাঁটা বা জীবনের ওপর মনোযোগ দেওয়া নয়। হাঁটা তো হবেই, হজমও হবেই, কিন্তু তুমি তোমার মাইন্ডে সবসময় ডাইজেশন নিয়ে থাকবে নাকি? তুমি জানো তোমার উচিত মনোযোগ দিয়ে শ্বাস নেওয়া। কেন? তোমার শ্বাসে কি কিছু সমস্যা আছে? তাহলে তোমার হৃদয়কেও সচেতনভাবে স্পন্দিত করতে হবে। তোমার অনুপস্থিতিতে সবচেয়ে ভালো জিনিসটা ঘটেছে। তোমার প্রাকৃতিক ব্যবস্থায় সবচেয়ে ভালো গতি তখনই ঘটে যখন তুমি অনুপস্থিত থাকো, উপস্থিত থাকলে নয়। কখনোই ভর্তি নয়, মনটা খালি থাকতে হবে। কাল্ট অফ মাইন্ডফুলনেস আসলে কি? তোমার কাজ হলো সরে যাওয়া, পিছিয়ে আসা আর পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া সেই জায়গা থেকে যেখানে তোমার একদমই প্রয়োজন নেই। কখন ঘুমোতে হবে, কখন উঠতে হবে, এটা আপনার কাজ না। প্রাচীন জননীকে এসব ব্যাপার সামলাতে দিন। আগে মাটিতে কি বসাতে হবে সেটা ঠিক করছো, আর তারপর বলছো এ তো একেবারে বাজে কথা। তুমি সাধুদের কাছে যাও, তারা বলবেন আমরা সব ভুলে গেছি, আর কিছুই মনে নেই। আর তুমি মাইন্ডফুলনেসের কথা বলছো। মাইন্ডফুল হতে গিয়ে তুমি জীবনের সব তুচ্ছ জিনিসকে এতটা গুরুত্ব দিয়ে ফেলেছো। কিভাবে খেতে হবে, কোথায় পা ফেলতে হবে, কমা, কোন রঙের জামা পরতে হবে, এসব জিনিস যেন আপনাতেই ঘটে যায় তোমার ডুবে থাকার মধ্যে দিয়ে। না, আমি মাইন্ডফুলনেসকে ভুলভাবে উপস্থাপন করছি না। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি এবং এই ধারণার মধ্যে একটা গভীর দার্শনিক ত্রুটি আছে। পর্যবেক্ষণ মানে মননশীলতা নয়। পর্যবেক্ষণ মানে কিছু একটা মনেতে বসানো নয়। পর্যবেক্ষণ মানে হলো এই সব কিছুর অর্থহীনতা দেখা যা আগে থেকেই মনের ভেতরে আছে। পর্যবেক্ষণ মানে হলো মনের নিরর্থকতাকে দেখা। পর্যবেক্ষণ মানে হলো মনে যা কিছু আছে সেগুলোর থেকে মুক্ত হওয়া। আর সচেতনতা সাধারণত এর উল্টোটা হয়ে দাঁড়ায়। আমি কি এখন সচেতন? না, আমি মুক্ত। কোনো কিছুর পরোয়া করি না, মনে কিছুই নেই।
তাহলে কথাগুলো কোথা থেকে আসছে সেটা জানা আমার কাজ না। তুমি তোমার পরের কথাটা কিভাবে বলবে? যেমন করে আমি আমার পরবর্তী শ্বাসটা নেব আমার ইচ্ছা ছাড়াই, আমার দৃষ্টিভঙ্গি ছাড়াই, কমা আমার কোনো পরিকল্পনা ছাড়াই, আমার কোনো কর্তৃত্ব ছাড়াই, কমা ঠিক তেমনি এখানে অহংকারের কোনো দরকার নেই। যদি আমি উপস্থিত না থেকেও শ্বাস নিতে পারি, তাহলে আমি উপস্থিত না থেকেও কথা বলতে পারি। এবং উপস্থিত না থেকেও কথা বলতে পারা, এর জন্য বিশ্বাস দরকার। তোমার কথাগুলো কেমন শোনাবে সেটা নিয়ে চিন্তামুক্ত থাকা। পাওয়ার জন্য বিশ্বাস দরকার। তুমি কি বলছো সেটা নিয়ে সচেতন থাকা, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। অন্যরা তোমার কথা কিভাবে নেবে সেটা নিয়ে চিন্তা করা আবার খুবই সাধারণ একটা ব্যাপার। এই মানসিক চিন্তাগুলোকে পাশে সরিয়ে রাখাই হলো স্বাধীনতা। না, আমি আমার কথাগুলো নিয়ে সচেতন নই। আর না, তোমার প্রতিক্রিয়া নিয়ে। তুমি মাইন্ডফুলনেসের কথা বলছো। আমি উদাসীন, মাইন্ডফুল নই, বরং চিন্তামুক্ত। তুমি চাইলে একে মাইন্ড ফ্রি বলতেও পারো, মাইন্ডফুল নই। এর কারণ হলো আমরা আমাদের মনের ভেতরে অনেক বেশি বস্তু জমিয়ে রাখি। আর আপনি তো জানেন এই যে অতিরিক্ত মাইন্ডফুল হওয়া, সেটাই প্রকৃতিতে ঘটে চলা ধ্বংসে মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। অবভিয়াসলি। মুরলি বাজ উঠি আঙ্ঘাতা। আর তারপর শুন শুন ভুল গাইয়া সাব বাতা। জোরটা সবসময় ভুলে যাওয়ার ওপর, কখনো মনে রাখার ওপর নয়। যখন ঐশ্বরিক বাঁশি তোমার কাছে আসে, তখন আর মনের মধ্যে কিছু ধরে রাখার দরকার হয় না। তুমি সব ছেড়ে দাও, ওটা চলে যায়, ভুলে যাও, পেছনে ফেলে দাও, এক পাশে সরিয়ে রাখো। আমি কেন এত তুচ্ছ একটা জিনিসকে নিয়ে, যেমন পরের লোক মান্যতা, সেটা নিয়ে সচেতন থাকব? পরবর্তী ধাপে আমি কি মাটিতে নামবো? আমি কি জন্তু? প্রাণীদেরও শ্বাস নেওয়ার জন্য কোনো প্রশিক্ষণের দরকার পড়ে না। আর এখন আমাদের শ্বাস নেওয়া শেখানো হচ্ছে। এটা কি চলছে? এটাই অবিশ্বাস। এটাই অবিশ্বাস। আমরা বিশ্বাস করতে পারি না। আমরা পুরো অস্তিত্বের ওপরই অবিশ্বাস করি। এমনকি শ্বাস নেওয়াটাও আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের সদিচ্ছা অনুযায়ী হতে হবে। আর সম্ভবত এটাই বোঝায় যখন আপনি বলেন এই মুহূর্তে বাঁচার সঠিক মানে যদি তোমার কেন্দ্রটা ঠিক থাকে তখনই সেটা সম্ভব। তোমার একটাই কাজ, সঠিক কাজ করা, আর তারপর বাকি সবকিছু থেকে মুক্তি পাওয়া। তুমি কি করছো? একটা কাজ করবে। তারপর বললাম, আমি এখন প্রস্থান নিচ্ছি। যেটা করা দরকার।
সেটা করো আর তারপর অদৃশ্য হয়ে যাও। অস্তিত্ব জানে কিভাবে তোমার খেয়াল রাখতে হয়। চিন্তা করো না। চিন্তা করো না। তুমি বড় মায়ের কোলে আছো। উনি জানে কিভাবে জন্ম দিতে হয়। উনি এটাও জানে কিভাবে মৃত্যু দিতে হয়। উনি জানে কিভাবে সন্তান জন্ম দিতে হয়। তাই এসবের চর্চা করো না। আর সেই একটিমাত্র সঠিক কাজ করাটাই আসলে আত্মজ্ঞান অর্জন করা এবং নিজেকে দেখার সুযোগ। সেই একটিমাত্র সঠিক কাজটাও তোমাকে করতে হবে না। তোমাকে শুধু জানতে হবে তুমি এতদিন কি কি আজগুবি কাজ করে আসছো। তোমাকে সেই সব আজগুবি কাজ ছেড়ে দিতে হবে। একটিমাত্র সঠিক কাজটাও করতে হবে না। সেই একটিমাত্র সঠিক কাজই তোমার মৌলিক স্বভাব। সেটা আপনাতেই ঘটে। এটা নিরবচ্ছিন্নভাবে ঘটছেই। শুধু সেটা আচ্ছাদিত হয়ে আছে, আবৃত হয়ে আছে। তোমাকে সেই আবরণ সরাতে হবে। এটাই বেদান্তের নেতি নেতি। তোমাকে সঠিক কাজটা করতে হবে না। তোমাকে আবর্জনা করা বন্ধ করতে হবে। সঠিক কাজটা তুমি পরিকল্পনা করতে পারো না। সঠিক কাজটা তুমি বাস্তবায়নও করতে পারো না। সেটা আপনাতেই ঘটে। আর যদি তুমি সেটা করো, তাহলে সেটা আর সঠিক কাজ হতে পারে না। যদি কোনো কাজ সত্যিই সঠিক হয়, তবে তা সবসময় তোমার কর্তাভাব ছাড়াই, তোমার এজেন্সি ছাড়াই ঘটে। সঠিক শ্বাস তখনই হয় যখন অহংকার অনুপস্থিত। যেই মুহূর্তে অহংকার আসে, শ্বাস অস্থির ও বিশৃঙ্খল হয়ে যায়। তুমি শ্বাস ঠিক করতে চাও, শ্বাসের দিকে তাকানো বন্ধ করো। নিজের দিকে তাকাও। ওখানে তুমি মিথ্যার এক গুচ্ছ পাবে। সেই মিথ্যাগুলো ঝেড়ে ফেলো। শ্বাস আপনাতেই ঠিক হয়ে যাবে। শ্বাসের উপর আলাদা করে মনোযোগ দেওয়ার দরকার নেই। মনের বিষয়বস্তুর উপর তোমার মনোযোগ দেওয়ার দরকার নেই। কারণ মন যা কিছু ধারণ করে রেখেছে, সবই আসলে সেই বস্তু যার সঙ্গে অহংকার নিজেকে যুক্ত করতে বেছে নিয়েছে। তাই বিষয়ের দিকে তাকাও। এই বিষয় সব মানসিক বস্তুকে জমা করেছে। আর একবার তুমি বিষয়ের মিথ্যত্ব ভেদ করে দেখতে পারলে, তখন ওই সব বস্তুর আর সেখানে থাকার কোনো কারণ থাকে না। কারণ সেই বস্তুগুলো কেবল বিভ্রান্ত বিষয়ের কাছেই অস্তিত্ব পায়। বিষয়টি একবার সরে গেলে মন শূন্য হয়ে যায়। যারা পেশাদারভাবে এইসব জিনিস নিয়ে কাজ করে, তারা আমার কথা বিষাক্ত মনে করবে। ঠিক আছে? তাতে সমস্যা নেই। এই আধাসেদ্ধ ধারণাগুলোর মাধ্যমে তুমি ইতিমধ্যেই জীবনে এতটা বিষ ঠেলে দিয়েছ। তুমি কি জানো বিষাক্ততা বলতে আসলে ঠিক কি বোঝায়? আমার মনে হয় সেই বিষাক্ততাকে চিনে নেওয়াটাই আসল কথা। আর সেটা বোঝার জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো বোধকার্যে যুক্ত হওয়া, বুক স্টলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা। এই কাজটাই আমাদের সত্যিই নিজেদের দেখতে সাহায্য করে। অবভিয়াসলি দেখো, সেখানে একটা পাত্র আছে, একটা পাত্র যেটাকে তুমি খুব গরম, জলজলে লাল গরম বলে অনুভব করছো। তখন তুমি কি করবে? তুমি কি পাত্রটার ওপর বরফের প্যাক রাখতে শুরু করবে? তাই কি তুমি করো? তুমি কি করো? হ্যাঁ, গ্লাভস। একটু অপেক্ষা করো। নাকি তুমি নিচে থাকা বার্নারের দিকে তাকাও। পাত্রটার নিচে আর নবটা নিয়ে কিছু করো। পাত্রটা গরম, খুব গরম।
আর তোমার সমাধান হলো ওটার ওপর বরফ দেওয়া বা অন্য কোনো চালাক কৌশল চেষ্টা করা। কিন্তু একটা জিনিস তুমি দেখতে চাও না, এই তাপটা আসছে কোথা থেকে। ওটা তো বার্নারের ওপরে আছে। নবটা ঘোরাও। স্যার, এটাই আত্মপর্যবেক্ষণ। দেখো সবকিছু আসছে কোথা থেকে। সারা জীবন তুমি খুশি মনে বরফের প্যাক নিয়ে ছোটাছুটি করবে, কেবল নবটা ঘোরানোর বদলে। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ স্যার। হাই, আমার নাম নীলেশ কুমার। আমি মূলত গাজিয়াবাদ থেকে এসেছি, কিন্তু গত 1 বছর ধরে আমি কেরালায় থাকছি। আমার পেশা শিক্ষকতা। আমি একটি আর্কিটেকচার কলেজে পড়াই। আমি আচার্যজির মাধ্যমে গীতা সেশনে যুক্ত হয়েছি। গত 10 মাস ধরে আমি নিয়মিত শুনছি। গীতা সেশনে যুক্ত হওয়ার আগে আমি গীতাকে শুধু একটি ধর্মীয় গ্রন্থ হিসেবেই ভাবতাম, যেটা মূলত উপাসনা বা আচার অনুষ্ঠানের বিষয়। কিন্তু আচার্যজির সেশনগুলোতে অংশ নেওয়ার পর আমি বুঝেছি এই গীতা আসলে স্পষ্টতা ও যুক্তির কথা বলে এবং নিজের ভেতরে তাকানোর জন্য আমাদের সামনে এক ধরনের আয়না তুলে ধরে। আমি সত্যিই কৃতজ্ঞ যে এই সেশনগুলোতে অংশ নিতে পেরেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আচার্যজি আমার জীবনে এসেছেন এবং আমাকে অনেক স্পষ্টতা দিয়েছেন। আগে আমার মনে অনেক প্রশ্ন থাকতো, যেগুলোর উত্তর আমি কখনো খুঁজে পাইনি। আমি খুব বিভ্রান্ত ছিলাম, কি ঠিক আর কি ভুল। কিন্তু আচার্যজির কথা এবং গীতার শ্লোক শুনতে শুরু করার পর আমি অনেক স্পষ্টতা পেয়েছি। অনেক প্রশ্নের উত্তর পেয়েছি যেগুলো আগে কখনো পাইনি। তাই আমি সবাইকে পরামর্শ দেব, জীবনে যেসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না সেগুলোর উত্তর পেতে গীতা কমিউনিটিতে যোগ দিন। ধন্যবাদ।